হ্যালো গাইস, শুনতে পাচ্ছ কথা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, ক্লাস শুরু হওয়ার আগে আমি তোমাদের অনেকের ইমেল পেলাম। এই ভিডিওর কপিটা তোমরা ওপেন করতে পারছো না। কি তোমরা সবাই ওপেন করতে পারো নাই? কেউ কি ওপেন করতে পেরেছো? ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। স্ক্রিন শেয়ার যদি দিই, so তো আমাদের আজকের যেটা শুরু করতে যাচ্ছি, দুটো ক্লাস আমরা শেষ করব। এটা হলো we are going to actually design the gating system. So ডিজাইন সিস্টেমের মধ্যে আমরা বেসিক্যালি টোটাল 4টা পার্ট বা 5টা পার্টের কথা আমরা দেখেছিলাম। একটা হলো আমাদের ছিল পোরিং বেসিন, 2 নাম্বার ছিল স্ক্রু, 3 নাম্বার ছিল রানার, 4 নাম্বার ছিল গেট। এই 4টা কথা আমরা আলাপ করেছিলাম। তার সাথে আমাদের আরেকটা যোগ করতে হবে, সেটা হলো যদি আমরা কোনো রকমের ড্র স্ট্র্যাপ যদি ইউজ করি। ড্র স্ট্র্যাপ আমরা কি বলেছিলাম, যে আমরা একটা মিনস প্রোভাইড করবো ইন দ্য রানিং সিস্টেম, যে মিনসটা অ্যাপ্লাই করা হবে যাতে করে ফ্লোর মধ্যে, লিকুইড ফ্লোর মধ্যে যদি কোনো রকমের ইম্পিউরিটি থেকে যায়, সেই ইম্পিউরিটি যাতে মোল্ড ক্যাভিটিতে না যেতে পারে, তার আগেই যেন আমরা ওইটাকে কোনোভাবে এটাকে সেকে ফেলে দিতে পারি বা সরিয়ে ফেলে দিতে পারি বা কোনোভাবে কন্টেইন করতে পারি যাতে করে কেবলমাত্র লিকুইড মোল্ড ক্যাভিটিতে ফ্লো করে। সো এটাকে আমরা ইন জেনারেল ড্র স্ট্র্যাপ বলতেছি। তো ওই ধরনের ট্র্যাপ ডিজাইন কিভাবে করতে হয় বা কি ধরনের সিস্টেম ইউজ করতে হয় তার উপরে একটা। তো 5টা আমাদের বেসিক্যালি এলিমেন্ট হচ্ছে গেটিং সিস্টেম। এগেইন একটা হলো পোরিং বেসিন, নাম্বার 2 হলো স্ক্রু, যেটাকে ওপেন ডাউন স্ক্রু বলে, 3 নাম্বার হলো হরাইজন্টাল চ্যানেল যেটা রানার, এবং 4 নাম্বার হলো যেটা রানার থেকে গেটের মাধ্যমে যেটা মোল্ড ক্যাভিটিতে লিকুইডটা ফ্লো করবে, এন্ড ফাইনালি ব্লাস্টার। ওকে, আজকে আমরা আমাদের যেটা আলাপ করব সেটা হলো how the pouring basin and downspout are designed. So আমাদের আজকে পোরিং বেসিন এবং ডাউনস্প্রু বা স্ক্রু এই দুটোই আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। Okay, before going into that, let us remind ourselves that the 6 element were 6 functions of an efficient gating system. It must be of economy size, যাতে করে কম লিকুইড এখানে ওয়েস্টেড হয়, বেশিরভাগ লিকুইডই যেন মোল্ড ক্যাভিটিতে যায়। So percentage yield of the casting should be higher. The filling of the mold at required speed or critical speed যেটা আছে, আমরা চেষ্টা করব ক্রিটিক্যাল স্পিডে অথবা তার চেয়ে নিচে যাওয়া। আমরা গত ক্লাসগুলো দেখেছি, this is really difficult. Delivery of only liquid metal into the mold cavity so that no slag, oxide, sand, air or other gases can enter into the mold cavity. সেটা আমাদের চেষ্টা করতে হবে। নাম্বার 4 ছিল এলিমিনেশন অফ সারফেস টার্বুলেন্স। এটা একটা অ্যানাদার ভেরি ক্রিটিক্যাল স্টেপ, যাতে করে লিকুইড মেটালের মধ্যে কোনো রকমের টার্বুলেন্স ক্রিয়েট না হয় বিভিন্ন ভাবে। হাই ভেলোসিটি ওয়ান অফ এ বিগ ইস্যু। এছাড়াও আরো আছে, আমরা দেখেছি যে রানিং সিস্টেমের মধ্যে কোনো জায়গায় লো প্রেসার জোন ক্যান বি ক্রিয়েটেড, এবং এই লো প্রেসার জোন যদি ক্রিয়েট হয় তাহলে পরে ভেনা কন্ট্রাক্টর বা এই ধরনের মেকানিজমের মাধ্যমে গেটিং সিস্টেমের লিকুইডের মধ্যে এয়ার সাকটিন হয়ে যেতে পারে এবং সেই এয়ারটা আলটিমেটলি ক্যাভিটিতে চলে যেতে পারে। And establishment of a proper temperature gradient so that আমাদের ডিরেকশনাল সলিডিফিকেশনটা যাতে আমরা তার বেনিফিটটা আমরা নিতে পারি। ফাইনালি গেটিং সিস্টেমটা একটু স্লিক হতে হবে, ক্লিন হতে হবে, যাতে করে কানেকশন বিটুইন দ্য মোল্ড ক্যাভিটি অর মেইন কাস্টিং অ্যান্ড দ্য গেটিং সিস্টেম ইজ ভেরি ইজি টু রিমুভ। তো একটা ছোট্ট একটা বাড়ি মারলে পরে ভেঙে যেতে পারে, অথবা বেস্ট অফ অল
আমরা যখন স্যান্ড মোলটা ভেঙে ফেলবো, স্যান্ড সরিয়ে ফেলবো, তখন যেন অটোমেটিক্যালি গেটিং সিস্টেম আলাদা হয়ে যায় কাস্টিংয়ের থেকে। তো এই হলো আমাদের 6টা ফাংশন ছিল একটা এফিশিয়েন্ট রানিং সিস্টেমের। ওকে, অ্যান্ড ডিজাইনিং এর সময় দুটো ক্রিটিক্যাল ফেনোমেনা আমরা চেক করব। একটা হলো টপ পোরিং সিস্টেমটা কেমন হবে, whether টপ পোরিং আর বটম পোরিং। আমরা আলাপ করেছি যে বটম পোরিং will get you better quality, so we should always prefer bottom pouring. And another one হলো যে whether we use pressurized system or unpressurized system. আমরা বলেছি প্রেসারাইজ সিস্টেমে ভেলোসিটি বেড়ে যায়, সো আমরা চেষ্টা করব, যদিও এটার অ্যাডভান্টেজ আছে অনেকগুলো, কিন্তু আমরা চেষ্টা করব অল দ্য গেটিং সিস্টেম শুড বি ডিজাইনড ইউজিং আনপ্রেসারাইজড ওয়ে। সো এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড। সো ফার্স্টলি লেট আস ডিজাইন দ্য পোরিং বেসিন। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার, শুনতে পাচ্ছি। ফাইন। সো পোরিং বেসিন, এটা আমরা যে জায়গাটায় লিকুইড মেটাল পোর করব, আইদার ইউজিং এ কি বলে এটাকে, ল্যাডেল দিয়ে, ল্যাডেল না কি বলে এটাকে, স্পাউট দিয়ে, অথবা সরাসরি ল্যাডেল থেকে যদি আমরা ঢালি, তো যেটা যে জায়গায় ইনিশিয়ালি ঢালা হলো সেটাকে আমরা বলি পোরিং বেসিন বা পোরিং কাপ। এবং এটার প্রিন্সিপাল অবজেক্টিভ হলো এমন ভাবে আমরা ডিজাইন করব যাতে করে পোরার খুব সহজেই পোর করতে পারে, সহজেই এটাকে ভরে রাখতে পারে কন্টিনিউয়াসলি, এবং ফর দ্যাট ম্যাটার যদি আমরা এটা করতে পারি তাহলে পরে লিকুইডটা একটা রিকোয়ার্ড ফ্লোতে, ফ্লো আমরা মিটার কিউব পার সেকেন্ড ধরতে পারি, কেজি পার সেকেন্ড ধরতে পারি, যেভাবেই করি না কেন ফ্লো রেটটা যেন আমরা যে রিকোয়ার্ড ভ্যালুতে ডিজাইন করব সেই রিকোয়ার্ড ভ্যালুতে যেন মেনটেন করতে পারে। এটা হলো আমাদের মেইন অবজেক্টিভ পোরিং বেসিন ডিজাইন করার সময়। সো মনে রাখতে হবে যে পোরিং কাপ নিডস টু বি কেপ্ট ফুল এট অল টাইম। এটা আমাদের নাম্বার 1 ক্রাইটেরিয়া। আরেকটা হলো এইটা ফুল রাখা, এট দ্য সেম টাইম ইন্টারাপ্টেড পোরিং যেন কোনো অবস্থাতেই না হয়, স্লো পোর আর ইন্টারাপ্টেড পোর যেন না হয়। ইন্টারাপ্টেড পোর কাকে বলে? আমি কিছুক্ষণ ঢাললাম, ঢেকে নিয়ে আমরা স্ক্রুর দিকে তাকিয়ে দেখলাম এটা ভরছে কিনা, থেমে যেয়ে নিয়ে না ভরলে পরে আবার ঢাললাম, এই ধরনের গ্যাপ যাতে না হয়। যখনই গ্যাপ হবে ডিউরিং পোরিং, লিকুইড মেটালের ভিতরে বাতাস ঢুকে যাবে। সো ইন্টারাপ্টেড পোরিং কখনোই করা যাবে না। আরেকটা জিনিস হতে পারে, আমরা সামটাইমস পোরিং করি একদম সেন্টারে অফ দ্য স্ক্রু without touching the screw wall or pouring basin wall. So এই ধরনের যদি হয় তাহলে পরে the casting will be spoiled. So এই ধরনের সিনারিও যাতে না হয়। So আমাদের তাহলে কন্ডিশন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমাদের সবসময় পোরিং বেসিনটা ভরা রাখতে হবে যাতে করে রিকোয়ার্ড ফ্লো মেনটেন করা যায়, এবং uninterrupted pour, slow pour and pour at the center of the screw সেটা যেন আমরা না করি। সো তারপরেও আমরা যদি এইটা মেনটেনও যদি করি, যদি আমাদের পোরিং বেসিনের সাথে স্ক্রুর এন্ট্রি, পোরিং বেসিনের এক্সিট এবং স্ক্রুর এন্ট্রি যদি মিসম্যাচ হয় তাহলে পরে সবকিছু স্পয়েল হয়ে যাবে। তো এটা ম্যাচিংটাও একটা এসেনশিয়াল একটা ফ্যাক্টর। তো এখানে কিছু পোরিং বেসিনের ছবি দেওয়া হয়েছে, মোটামুটি good. This is a conical cup, by the way. One of the most commonly used pouring basin, pouring basin যেটা আমরা ধরি। This is the most commonly used. Very easy to design, very easy to manufacture. যার কারণে যত ধরনের মেকানাইজ সিস্টেম আছে বা আমাদের দেশে যত ধরনের সিস্টেম আছে সব কিছুতে সাধারণত এই ধরনের কনিক্যাল কাপ ইউজ করা হয়। এটা যদি একটু মিসম্যাচ কথা যেটা বলেছি যে পোরিং বেসিনটা স্ক্রুর এন্ট্রিতে বড় হয়ে গেছে, এটা একটা হেমিস্ফেরিক্যাল অথবা কি বলবো এটাকে কাপের মতো করে করা হয়েছে। এখানে পোরিং বেসিনের এন্ট্রিটা পোরিং স্ক্রুর এন্ট্রির চেয়ে ছোট হয়ে গেছে। এখানে বেসিক্যালি কোনো কনিক্যাল কাপই ইউজ করা হয়নি, এখানে জাস্ট স্ক্রুটার ভলিউমটাই ট্রিমেন্ডাসলি এনলার্জ করে দেওয়া হয়েছে। তো এখান থেকে তুমি জাস্ট যদি ইমাজিন করো
যে তুমি এখানে লিকুইড মেটাল ঢালছো, তুমি লিকুইড মেটাল কোথায় ঢালবা? সেন্টারে ঢালবা, নাকি এই ওয়ালে ঢালবা, নাকি এই ওয়ালে ঢালবা? ইউল হ্যাভ প্রবলেম ইমিডিয়েটলি। এটা ফিল করা উইল বি রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। সিমিলারলি তুমি যেখানে যদি ঢালো, এখান থেকে জাস্ট একটা মানে কি বলবো এটাকে, লিকুইড মেটালের ফ্লোটা বোঝা যাচ্ছে কিভাবে ফ্লো হবে, এটা ফিল হবে না। এখানে ফিল করলে পরে এখান থেকে জাম্প দিয়ে লিকুইড এখানে চলে যাবে, তো এখানে স্প্ল্যাশিং হবে। এখানেও এই জায়গায় বাড়ি খাবে লিকুইড, সেখানে স্প্ল্যাশিং হওয়ার সম্ভাবনা আছে। সো যদিও এটা ইকোনমিক্যাল and easy to produce, কিন্তু আলটিমেটলি রেজাল্ট যেটা জেনারেট হবে, it will not be profitable or not be good যেটা আমরা চাই। Only for small casting, only few grams যেটা বলা হয়েছে, এই ধরনের few small size casting এর বেলায় we can allow conical cup যদি আমরা পোরিং করি জাস্ট টপ থেকে, অর্থাৎ লিকুইড মেটালের হাইট যদি আমরা 50 মিলিমিটার বা তার চেয়ে নিচে যদি রাখি, তাহলে পরে এই ছোট সাইজের কাস্টিং এই কনিক্যাল কাপ আমরা অ্যালাউ করতে পারি, আদারওয়াইজ নট। কি কি প্রবলেম হতে পারে? নানান ধরনের প্রবলেম হতে পারে যদি আমরা কনিক্যাল কাপ ইউজ করি। সো ব্যাড ইফেক্ট যেগুলো আছে, নাম্বার 1, মেটাল এন্টারস এট আননোন ভেলোসিটি। যেহেতু এটা ফিল হচ্ছে না, সুতরাং কি ভেলোসিটি লিকুইড মেটাল ভিতরে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। Metal enters at high unchecked velocity. Obviously, it will be a very high velocity and unchecked velocity. So turbulence would be very difficult. Any contaminants, যেমন dross, slag, যা আছে সব একসাথে লিকুইড মেটালের সাথে চলে যাবে, এটা ঠেকানোর কোনো উপায় নেই। And it works as an air pump. যেহেতু এটা ভরা যাচ্ছে না, যার কারণে লিকুইড মেটাল যখনই যায় তখনই বাতাস সাক করে নিয়ে যাচ্ছে। এটার সাথে অ্যানালজি যদি আমি দেই, মনে করো আমরা যদি পানি কল যদি হাই ভেলোসিটিতে ছেড়ে গ্লাস ভরতে চাই, নিচে একটা গ্লাস ধরি, গ্লাস ভরে গেল, তবে সরিয়ে যদি ফেলি তাহলে দেখা যাবে গ্লাস অর্ধেক হয়ে গেছে, কারণ লিকুইডটা যখন পড়েছে তখন এয়ার সাক করে এই গ্লাসের মধ্যে অর্ধেকটাই এয়ার ছিল। তো এই ধরনের এটা এয়ার পাম্প হিসেবে কাজ করে, যার ফলে গ্যাস এন্ট্রাপমেন্ট বেশি হয়। So this is the most severe and disadvantage of a conical cup. Makes it difficult for the pourer to keep in even full for a small volume. So এটা কখনোই এটা ভরা যায় না, সেটা কথা বলা হয়েছে। Air automatically entrained. More cavity fills differently depending on pourer কোন জায়গায় টার্গেট করছে। যদি পোরিং স্ক্রুর মাথা সেন্টারে টার্গেট করে তাহলে একরকম হবে, এক পাশে টার্গেট করলে পরে আরেক রকম হবে। And most susceptible to form vortex. So all these are bad for our castings. As a result, conical cup আমাদের কখনোই ইউজ করা ঠিক না। Instead of conical cup, what we can use is called a pouring basin. This is a pouring basin. Sometimes এটাকে বলে offset basin or pouring bush. আমরা একদম কমনলি এটাকে বলবো pouring basin, আর আগেরটাকে আমরা বলবো pouring cup বা conical cup যেটাই বলি। ওকে, so this is a offset type pouring basin. Offset কাকে বলা হচ্ছে? স্ক্রুর সেন্টার এবং pouring basin সেন্টার ডিফারেন্ট। So this is the offset. আমরা লিকুইড মেটাল ঢালবো এই জায়গায়, নট এই জায়গায়। So এখানে লিকুইড মেটাল ঢাললে পরে লিকুইড মেটাল সরাসরি স্ক্রু ভিতরে ঢোকার চান্স কম পাচ্ছে। So this is the offset type. এই অফসেটটাকে আরো একটু বেটার করা যায় যদি আমরা সাম সর্ট অফ স্টেপ ইউজ করি। সো এটা হলো অফসেট উইদাউট স্টেপ, এটা হলো উইথ এ স্টেপ, বাট স্টেপটা এখানে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়েছে, এবং আমরা আগে বলেছি যে আমরা শার্প অ্যাঙ্গেল প্রেফার করি না। সো এর চেয়ে বেটার হলো একটা বেন্ড রেডিয়াস, তো লিকুইড মেটাল ফ্লোটা জাস্ট ফলো করা। So this is not recommended at all. This is not recommended usually, and this is the highly recommended one. So আমরা তাহলে pouring basin যেটা ডিজাইন করব, ডিজাইন করার সময় আমরা দেখব it should be an offset one and it should be a proper gradual একটা স্টেপার ইউজ করব, যাতে করে লিকুইড মেটাল এখান থেকে ফ্লো অনুযায়ী, স্ট্রিম লাইন অনুযায়ী এটা মুভ করে। So এতে বেনিফিটটা কি পাওয়া যাচ্ছে? If you remember this design, এতে সুবিধা যেটা হচ্ছে সেটা হলো যে আমরা এই ভলিউমটা ভরে ফেলতে পারি, ভরার একটা গ্রেট অপরচুনিটি থাকে
আমরা ভরার মেকানিজমটা একটু পরে বলছি। তো সুতরাং এটা যদি আমরা ভরে ফেলতে পারি তাহলে পরে আমরা খুব ভেরি ইজিলি নাম্বার ওয়ান টিটা চেক করতে পারি। টি আর বলতে মিন করা হচ্ছে রেসপন্স টাইম, তার মানে কতক্ষণে ভরে সেটা ইউজ করতে পারি। এবং কেউ যদি জানি আমরা ভলিউমটাও ডিজাইন করতে পারি। আমরা যদি মনে করি যে এটা এই মানে 1 সেকেন্ডে ভরে যাবে, অথবা যদি মনে করি এটা 5 সেকেন্ডে ভরে যাবে, তাহলে পরে আমাদের কিউ আমাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেশন মাধ্যমে আমরা কিউ পাবো। তো কিউটাকে রেসপন্স টাইমে ভাগ করলে পরে এটা ভলিউম কত হবে সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। সো আমরা ফ্লো রেটটা ক্যান বি মেইনটেইন বাই ইউজিং দিস সিম্পল ফর্মুলা। ওকে, সো অফসেট দিলে সুবিধাটা কি হচ্ছে সেটা হলো যে it avoids the incoming liquid goes straight down the screw with unchecked velocity and taking with it unwanted components such as air and rust. So যেটা চাচ্ছে সেটা হলো যে এই অফসেট দেওয়ার কারণে আমরা লিকুইড মেটালকে অন্য একটা জায়গায় ফল করাচ্ছি এবং এটা সরাসরি স্ক্রুর মধ্যে চলে যাচ্ছে না, আনচেক ভেলোসিটিতে চলে যাচ্ছে না, এবং সাথে আনওয়ান্টেড কম্পোনেন্ট করে চলে যাচ্ছে না, কারণ এখানে একটা শার্প বেন্ড হচ্ছে। যখনই বেন্ড হচ্ছে আমরা জানি বেন্ড হলে ভেলোসিটি কমে যায়। ভেলোসিটি কমে গেলে আমরা একটু সময় পাবো, এই স্মল ফিউ সেকেন্ড প্রেসার টাইম পাবো, যে টাইমের মধ্যে লাইটার কম্পোনেন্ট গুলো আমরা জানি সাধারণত অক্সাইড টক্সাইড যেগুলো থাকে সেগুলো মেটাল এসে লাইটার। সো লাইটার কম্পোনেন্ট গুলো উপরে বেশি ওরা চান্স পাবে। যদি কোনো গ্যাস লিকুইডের মধ্যে ঢুকে থাকে, বাতাস ঢুকে থাকে, সেই বাতাসগুলো উপরে ওঠার একটু সময় পাবে। দ্য স্টেট যেটা আমরা ইউজ করছি তার মানে একটু উপরের জন্য আমরা লিকুইডটাকে আবার বেন্ড করাচ্ছি। তো প্রথমে নামলো 90 ডিগ্রি বেন্ড হলো, আবার 90 ডিগ্রি বেন্ড করা হলো। তো আমরা আরেকটু সময় দিলাম লিকুইড মেটালকে, যাতে করে সে নিজেকে অ্যাকুমুলেট করতে পারে। যে প্রথমেই যে হাই ভেলোসিটিতে লিকুইড মেটাল ফল করলো, ফল করার পর এখানে যে স্প্ল্যাশিং যেটা হওয়ার চান্স ছিল সেটা যাতে আলটিমেটলি একটু কন্টেইন করতে পারে। So it also reverses the downward velocity to make an upward flow, giving some opportunity for lighter phase to such as slag and bubbles to separate prior entering. And another one, আমরা যখন রেডিয়াস দিচ্ছি, রেডিয়াস দেওয়ার উদ্দেশ্যটাই হলো যে লিকুইডটাকে যাতে স্মুথ স্ট্রিমলাইন ওয়েতে স্ক্রুর মধ্যে আমরা ফল করাতে পারি। সো দিস আর দ্য থ্রি ওয়ে আমরা লিকুইড মেটালকে সামহাট কন্টেইন করতে পারি, সামহাট অপরচুনিটি দিতে পারি যাতে করে লাইটার ফেজ গুলো সেপারেট হয়ে যায়। এটা যদিও দিস আর দ্য অ্যাডভান্টেজেস, ফিউ ক্রিটিসিজম অবশ্যই আছে এই ধরনের পোরিং মেশিনের মধ্যে। নাম্বার ওয়ান, এটা চাঙ্কি সাইজ। আমরা কনিক্যাল কাপ যেটা ইউজ করি সেটা রিলেটিভলি স্মলার সাইজ, কিন্তু এখানে পোরিং মেশিনটা একটু বড় সাইজের হয়েছে। তো এটা যদি আমরা অ্যাকচুয়াল ডাইমেনশন চিন্তা করি, নর্মালি এটা থিকনেস আমরা 50 যদি ধরি একটা নর্মাল কাস্টিং এর বেলায় বা মিডিয়াম সাইজ কাস্টিং এ, থিকনেস হয়ে থাকে 50, এটা উইথ হয়ে থাকে ইউজুয়ালি 100 বা 150 এর কাছাকাছি, এবং এর লেন্থ হয়ে থাকে 200-250 এর কাছাকাছি। সো একটা চাঙ্কি সাইজের একটা পোরিং মেশিন আমরা ইউজ করছি, অ্যাজ এ রেজাল্ট গেটিং সিস্টেমটা বড় হয়ে গেল। সো এটার ইল্ড অনেক কমে যাচ্ছে। আমরা সামহাট এটাকে কমিয়ে ফেলতে পারি। নাম্বার ওয়ান, এটার যে এক্সিট যেটা আছে সেই এক্সিটটা নর্মালি এই ধরনের থাকে, এতটুকু সাইজে থাকে। আমরা এই এক্সিটটাকে কমিয়ে ফেলতে পারি, এটাকে জাস্ট এই পর্যন্ত কেটে দিয়ে স্ক্রুটাকে উপরে উঠে দিতে পারি, যাতে করে এখান থেকে বেন্ড করে একদম সরাসরি স্ক্রুর মধ্যে ঢুকে গেল। সো পোরিং বেসিনের যে লোয়ার পার্ট যেটা আছে সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। দিস ইজ সাম ওয়ে আমরা এটাকে কমিয়ে ফেলতে পারি, এট দ্য সেম টাইম মেক ইট স্লিমার। তো এই ধরনের নর্মাল যে ডিজাইন আছে সেই ডিজাইনটাকে আমরা রিডিউস করে স্লিম মানে স্ট্রিমলাইন বা স্লিমার ডিজাইন করতে পারি। তো এটাকে আরেকটু ছোট করে ফেলতে পারি। তো এটা দিস ওয়ে সামহাট আমরা পোরিং বেসিনের সাইজ বা ভলিউম আমরা কমিয়ে ফেলতে পারি। আরেকটা প্রবলেম যেটা বলে, আমরা একটু আগেই বলেছি যে স্ক্রু বেসিনের এক্সিট এবং স্ক্রু এন্ট্রি মিসম্যাচ যদি হয় তাহলে প্রবলেম হতে পারে। এই মিসম্যাচটা বন্ধ করার জন্য নর্মালি যেটা করে মাস প্রোডাকশন সিস্টেমের বেলায় এই পোরিং বেসিনটাও মাস প্রোডাকশন করা হয়। ফলে এই পোরিং বেসিনের এক্সিটটা এটা একটু বড় রাখা হয়, বড় রেখে যাতে করে এটা যে কোনো সাইজের স্ক্রুর মধ্যে এটা পড়তে পারে। খেয়াল করে দেখো, অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটা ওভার সাইজ হয়ে গেল, ঠিক আছে, এটার এন্ট্রিটা এক্সিটটা ওভার সাইজ হয়ে গেছে, স্ক্রু এক্সিট আছে। কিন্তু খেয়াল করো, আমরা আমাদের পোরিং কাপে
কথা বলেছিলাম এটা ওভারসাইজ যদি হয়, কারণ আমরা সরাসরি এটার মধ্যে ঢালতেছি, যার ফলে এইখানে জেনে বাড়ি খাচ্ছে। কিন্তু এখানে আমরা ঢালতেছিল এই জায়গার মধ্যে, এইটুকু থেকে তার ফল হচ্ছে এইটুকু পর্যন্ত। তো অনেক স্মল ফল হচ্ছে। এই স্মল ফলের কারণে, কারণ আমরা যদি সরাসরি ঢালতাম তাহলে আমাদের পোরিং এরিয়া থেকে যখন ঢালতাম তখন স্প্রাউট থেকে এই পর্যন্ত আসতো। তো এটা পরিবর্তে আমরা শুধু এখান থেকে এইটুকু ফল করছে। সো অ্যাজ এ রেজাল্ট এখানে ভেলোসিটি মানে স্ল্যাশিংটা কম হবে, মিনিমাইজ হবে। আরেকটা হলো যখন আমরা এটার সাথে এটা লাগাই তখন সাধারণত এর চারিদিকে এক ধরনের কি বলো এটাকে, ক্যালসিয়াম অক্সাইড জাতীয় ম্যাটেরিয়াল দিয়ে ধরো এক ধরনের গ্লু বা আঠা, যেটা মেইনলি কম্পোজিশন হলো সিরামিক ম্যাটেরিয়ালে। সো সিরামিক ম্যাটেরিয়াল পেস্ট পাওয়া যায়, যে পেস্টটা এটা চারিদিকে দিয়ে দিলে পরে তার মানে তোমার এটা হলো কি বলে এটাকে, এটা হলো মোল্ড। তো মোল্ডের স্ক্রুর চারিদিকে একটা সিরামিকের পেস্ট গোল করে লাগিয়ে দিয়ে তার উপরে যদি আমরা পোরিং বেসিনটা বসিয়ে দিই তাহলে নাম্বার ওয়ান এটা অলমোস্ট গ্লুড হয়ে গেল। নাম্বার টু হলো এই কানেকশনের মধ্যে কোনো রকমের গ্যাপ থাকে না যে এর ভিতর দিয়ে বাতাস ঢুকতে পারবে, এটা সরাসরি ইকুইপমেন্ট এখানে করতে পারবে। তো এই ধরনের যে মিসম্যাচিং যেটা আছে সেটাকে টু সাম এক্সটেন্ট মিনিমাইজ করা যায়। আরেকটা অ্যাডেড বেনিফিট যেটা, সেটা হলো ইউজ অফ স্টপার। কনিক্যাল কাপের মধ্যে আমরা স্টপার, দিস ইজ কল্ড স্টপার, অথবা এই ধরনের এক ধরনের একটু পরে বলছি। তো একটা স্টপার যদি আমি দেই তাহলে পরে অনেক বেনিফিট পাওয়া যায়। নাম্বার ওয়ান হলো স্টপার দিয়ে যদি আমি স্ক্রুর এন্ট্রিটা বন্ধ করে রাখি ফর সাম টাইম, লিকুইড মেটাল আমরা পোর করছি, তাহলে লিকুইড মেটাল এখানে ভরে যাবে। ভরে যাওয়ার পরে যদি স্টপারটা আমি খুলে দেই তাহলে লিকুইড মেটাল নিচ থেকে পড়া শুরু করবে। এক নম্বর, এটা ভরে যাওয়ার সময় হওয়ার কারণে কি বলে লাইটার ফেজ গুলো উপরে ভেসে উঠলো, এবং স্টপারটা যখন উপরে টেনে তুললাম তখন কেবলমাত্র লিকুইড মেটালটা নিচ দিয়ে পড়বে। তো স্ল্যাগ ড্রস যেগুলো আছে সেগুলো উপরে ভাসতে থাকবে, নিচ থেকে পিওর লিকুইড মেটাল ভরে যাবে, এবং কোনো রকমের এয়ার সাকটিন হওয়ার কোনো সুযোগ নাই। So that's a great advantage of using stopper. Stopper এক নম্বর জাস্ট স্টপার রড হতে পারে, আমরা একটা লোহার দিয়ে এটা বন্ধ করে দিতে পারি, অথবা সামটাইমস যেটা করা হয় এখানে স্যান্ড কোড দেওয়া, স্যান্ড কোডের কথা বলা আছে। তার মানে এই এন্ট্রির মধ্যে আমরা একটা সিরামিকের কোর দিয়ে দিলাম, লিকুইড মেটাল যখন ঢালবো তখন এই কোরটা নিচে থাকবে, এবং লিকুইড মেটাল যখন আস্তে আস্তে এটা ভরতে থাকবে এই স্লোজি প্রেসারের কারণে একটা সার্টেন স্টেজে যায় নিয়ে একটু উপরে বেশি উঠবে, তখন নিচ দিয়ে লিকুইড মেটাল পোর করবে। অথবা এই ধরনের একটা ব্যাফেল করে দেওয়া হয় যাতে এই মাঝখানে একটা ব্যারিয়ার দেওয়া হচ্ছে, আমরা লিকুইড মেটাল ঢালবো এখানে, তো এটা ঢালার পরে এখান থেকে প্রথমে কিছুটা পড়বে, তারপর এটা যদি আমি পুরাটা বন্ধ করে দিই তাহলে পরে আর পড়বে না। এটা ভরে যাওয়ার পরে এটাকে উপর দিকে উঠিয়ে দিলাম, এখান দিয়ে পড়তে থাকলো। সো দিস ইজ a way using stopper or sand core or ceramic core. এটা যদি স্যান্ড কোর দেই তাহলে এটা ধরে রাখ, মানে এটা জাস্ট আপনি আপনি উপরে ভেসে ওঠে, অথবা আমরা যদি অন্য কোনো কোর দেই, এই ধরনের ফর এক্সাম্পল এই ধরনের যদি ব্যাফেল কোর দেই তাহলে এটাকে আমরা তার দিয়ে লাগিয়ে রাখতে পারি। সবার ফটো রড দিয়েই লাগানো আছে, সেটা ম্যানুয়ালি আমরা টেনে তুলবো একটা সার্টেন টাইম পরে। So it ensures that only clean metal is allowed to enter. It greatly improves the filling and reduce fill time by 60%. কেন রিডিউস হচ্ছে ফিল টাইম? কারণ যদি আমরা এটা না দেই তাহলে পরে আমরা মেটাল সাকটিন হয়ে যায়, যার ফলে কম লিকুইড ভিতরে ঢুকতেছে, কারণ লিকুইডের সাথে বাতাসও ঢুকতেছে, তো বেশি সময় লাগবে লিকুইড মেটাল ফিল করতে। অন দ্য আদার হ্যান্ড এখানে যেহেতু শুধুমাত্র লিকুইড মেটাল পড়তেছে, সো ফিলিং টাইম ইজ রিডিউসড। It is a further proof that the system runs much cooler. So যদিও little bit cumbersome, inconvenience, বাট যদি আমরা এই পোরিং বেসিনের সাথে স্টপার ইউজ করি উইল হ্যাভ ম্যাক্সিমাম বেনিফিট। ওকে, নাও লেটস টক অ্যাবাউট স্ক্রু ডিজাইন। ওকে, আমরা বলেছি যে স্ক্রুর কাজ হলো লিকুইড মেটালকে ভার্টিক্যালি একদম লোয়েস্ট পার্ট অফ দ্য রানিং সিস্টেমের মধ্যে নিয়ে যাওয়া, এবং আমরা দেখেছি যে being large height of the fall,
অলওয়েজ ভেলোসিটি হাই থাকে, ক্রিটিক্যাল ভেলোসিটি চেয়ে ভেরি হাই থাকে। অ্যাজ এ রেজাল্ট স্প্ল্যাশিং হতে পারে, টার্বুলেন্স হতে পারে, হাই ভেলোসিটিতে লিকুইড মেটাল যেতে পারে। সো লিকুইড মেটাল অলওয়েজ ইন ব্যাড শেপ। সো স্ক্রুটার ডিজাইন আমাদের এমন ভাবে করতে হবে যে যদিও বা হাই ভেলোসিটি লিকুইডে আলটিমেটলি পড়বে, তারপরেও আমরা চেষ্টা করব এটাকে লিকুইড মেটালকে কন্টেইন করার জন্য, মিনিমাম ডিফেক্টস যাতে লিকুইড মেটালের মধ্যে যেতে পারে তার চেষ্টা করা। তবে ফান্ডামেন্টাল প্রবলেম অবশ্যই যেটা, সেটা হলো এই হাই ভেলোসিটি। এন্ড এই হাই ভেলোসিটি কি করে কন্টেইন করা যায় সেটার আমাদের ব্যবস্থা করতে হবে। So how then is it possible to prevent the damage of liquid? এই হাই ভেলোসিটি কারণে, এই হাই ফলের কারণে লিকুইড মেটালের ড্যামেজটা আমরা কি করে মিনিমাইজ করতে পারি while designing the screw? That is our concern. Okay, so the secret of designing a good screw is to make it as narrow as possible. So screwটা ডিজাইন করব যত চিকন করতে পারা যায়, so that metal has minimum opportunity to break and enter entering the its surface during fall. So আমরা জানি যে হাই ভেলোসিটিতে পড়তেছে, কিন্তু টার্বুলেন্স হওয়ার চান্স আছে। আমরা চেষ্টা করব যত চিকন করা যায় যাতে করে লিকুইড মেটাল নিজেদের মধ্যে নড়াচড়া করতে না পারে। সো মিনিমাম অপরচুনিটি টু ব্রেকিং দ্য লিকুইড যাতে আমরা অ্যালাউ করি। And concept and protecting the liquid from damage is either to prevent it from going over the critical velocity, যাতে করে critical velocity বেশি যেতে না পারে। আমরা জানি এটা আমরা কখনোই পারবো না। So if the critical velocity has to be exceeded, protect it by constraining its flow channel as narrow as possible. So যেহেতু আমরা critical velocity চেয়ে কম করতে পারবো না, so আমাদের মেইন টার্গেট হলো এটা যত ন্যারো করতে পারা যায়, so that it is not able to jump and splash. ওভারসাইজ করার একটা অলওয়েজ টেন্ডেন্সি থাকে স্ক্রুটা ফিল করার জন্য। তোমরা যদি ইন্ডাস্ট্রিতে যাও তাহলে পরে দেখবে যে স্ক্রুগুলা হিউজ সাইজের স্ক্রু থাকে, এবং দ্যাট ইজ এ গ্রেট ডিসঅ্যাডভান্টেজ। কারণ যদি এক নম্বরে যদি ওভারসাইজ করি, যতটুকু লাগে তার চেয়ে বড় যদি করি, পার্সেন্ট ডিল কমে গেল। দুই নম্বর হলো এই বড় সাইজ করলে পরে যেহেতু লিকুইডের সাথে এই সারফেসের সাথে লিকুইডের কন্ট্যাক্ট থাকবে না, সো কন্টিনিউয়াসলি বাতাস সাকটিন হবে। It takes more time to fill, takes air with the melt, causing severe turbulence and oxide formation. So suffer severe erosion damage. তোমার এই যখন তুমি কাস্টিংটা বের করবা তখন দেখতে পাবা যে এই স্ক্রুর সারফেসটা অনেক ড্যামেজ হয়ে গেছে। যদি তুমি প্রপারলি ডিজাইন করো, স্ক্রুর সারফেস দেখবে ইট ইজ ভেরি শাইনি, উইদাউট নো কি বলে এটাকে, স্যান্ড এর মধ্যে কোনো অ্যাডিহার করে নাই, একদম সুন্দর স্মুথ একটা স্ক্রু তুমি দেখতে পাবা আফটার কাস্টিং। So in a correctly sized screw, metal fills quickly, excluding air before any substantial oxidation to occur. So how is it possible to be sure that the screw is exactly the right size? এটা কিভাবে আমাদের সম্ভব? আমরা গত ক্লাসে বলেছি লিকুইড মেটাল যখন ফল করে তখন এই ধরনের স্ট্রিম লাইন থাকে, এই ধরনের একটা হাইপারবোলা ইকুয়েশনে থাকে, এবং এই ধরনের ইকুয়েশন ফলো করে লিকুইড মেটাল যখন মুভ করে সেই জন্য আমরা বলছি স্ক্রুটাকে কি বলে এটাকে টেপার করে দেওয়া, যাতে করে লিকুইড মেটালের সারফেসের সাথে সে ফলো করে। কিন্তু এটা ফলো করা পসিবল না, আমরা সেটাও বলেছি, কারণ আমরা স্ক্রুটা টেপার করি, টেপার করার পরেও দেখা যায় যে যেহেতু এটা ফ্লো চ্যানেলটা হাইপারবোলা, সো এই জায়গার মধ্যে একটু গ্যাপ থেকেই যায়। এন্ড যখন গ্যাপ থাকবে তার মানে এখানের মধ্যে বাতাস থাকবে, সো এখান থেকে কন্টিনিউয়াসলি বাতাস সার্কিল করবে। সো সরি, আমি হাইপারবোলাই বলেছি। ওকে, সো আমাদের তাহলে উপায় কি এটাকে করার জন্য? উপায়টা হলো যে আমরা চেষ্টা করব ডিজাইন যখন করব, স্ক্রু এক্সিটের ডাইমেনশন আমরা বের করব, স্ক্রু টপের ডাইমেনশন মেজার করব, কিন্তু আমরা ডেলিভারেটলি স্ক্রু টপের ডাইমেনশনটাকে 20% বড় করে দেব। 20% বড় করে দিলে পরে যেটা হবে, এটা একটু সরে যাবে, এটা একটু সরে যাবে, কিন্তু এটা ঠিকই আছে। অ্যাজ এ রেজাল্ট এই ফ্লো লাইন যেটা হবে, ফ্লো লাইনটা আরো বড় হবে, ফ্লো লাইন এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, কিন্তু আমরা ট্যাপার ঠিক জায়গায় আছে। অ্যাজ এ রেজাল্ট এটা গায়ে লেগে যাবে। সো তাহলে আমাদের
ফ্লোটাকে ফলো করা এমন টেপার করব যাতে করে স্ক্রু এক্সিট এটা ঠিকই থাকবে, কিন্তু স্ক্রু এন্ট্রি যেটা যে মিলিমিটার স্কোয়ার বা যে স্কোয়ার যেটা আসে এরিয়া, সেই এরিয়াটাকে আমরা 20% এনলার্জ করে দেব। The taper has to be correct within 20% out and above. এখানে খেয়াল করো, এখানে ভিতরে যেটা ডাইমেনশন দেওয়া আছে সেটা হলো লিকুইডের ডাইমেনশন। সো লিকুইড ফ্লো করছে, মুভ করতেছে এইভাবে। এখানে স্ক্রুটাই করা হচ্ছে রিভার্স টেপার, মানে আমরা বলছি টেপার নিচের দিকে হবে, কিন্তু এখানে টেপারটা উপর দিকে করেছে। সো স্ক্রুর বটমটা মোটা, স্ক্রুর এন্ট্রিটা চিকন। রিভার্স টেপার কেন করে? কারণ রিভার্স টেপার মেকানিক যখন আমরা মাস প্রোডাকশন করব ইউজিং মেশিন, তখন রিভার্স টেপারটা করা সবচেয়ে ইজি, অ্যাকচুয়াল টেপারটা করা ডিফিকাল্ট। যার কারণেই সামটাইম দেখা যায় ডিজাইনের মধ্যে রিভার্স টেপার করে। রিভার্স টেপার করলে পরে দেখো কতটুকু খালি জায়গা থাকছে এখানে, এই খালি জায়গাটা বাতাস। সো রিভার্স টেপার ইজ এট অল নট রেকমেন্ডেড, কখনোই রিভার্স টেপার করা যাবে না। এটা হলো সিম্পল হরাইজন্টাল, জাস্ট একটা সিলিন্ড্রিক্যাল একটা পাইপ দিয়ে মনে করো আমরা স্ক্রু ডিজাইন করেছি। আমাদের মোল্ড ফাউন্ডেতে যখন এক্সপেরিমেন্টাল করা হয়েছিল, তোমরা দেখেছো কিনা, যেটা জাস্ট একটা কাঠের একটা সিলিন্ড্রিক্যাল বার দিয়ে এটা তৈরি করে, অথবা একটা পাইপ দিয়ে এটা তৈরি করে। এজ এ রেজাল্ট এখানে গ্যাপ থাকে, সো এখানে এয়ার কন্টেইন করে। তো এটা হলো অ্যাকচুয়াল সিনারিও, ফ্লোটাকে মোটামুটি কন্টেইন করা। আর এটা হলো আমরা ভেলোসিটিটাকে এটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেওয়ার কারণে এখানে ভেলোসিটি ডাবল হয়ে গেছে। সো এখানে যতটুকু ডাইমেনশন তার চেয়ে ডাইমেনশন এখানে এরিয়া অর্ধেক করা হয়েছে। সো যাতে করে লিকুইডটা আরো কনস্ট্যান্ট করি, এটা যেন পুরাটা ফ্লো এর সাথে লেগে যায়। এখানে আরো কমিয়ে দেওয়া হয়েছে, এখানে এটাকে 4 গুণ কমিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কোনোভাবেই লিকুইডটা 1 নম্বর নড়াচড়া করতে না পারে, 2 নম্বর কথা এখানে কোনো রকমের যাতে এয়ার সার্কিট না হয়। এতে করে অসুবিধা যেটা হচ্ছে, ভেলোসিটি এখানে 4 গুণ বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে যে বেশি কসাস হয়ে আমরা যেন খুব কম এক্সিট এরিয়া না করি, যাতে লিকুইডটাকে কন্ট্রেন করার জন্য। আরেকটা ওয়ে আছে, কমনলি আমরা এটা করে থাকি, ফাউন্ড্রিতে আমরা দেখেছি, কাস্টিং যদি বড় হয় তখন স্ক্রুর মাঝখান দিয়ে আলাদা করে চ্যানেল নেওয়া হয়, এরকম করে আলাদা আলাদা চ্যানেল নেওয়া হয় যাতে করে লিকুইড কয়েক জায়গা দিয়ে ফ্লো করে। তো এই ধরনের সিনারিও যদি হয়, তার মানে এটা একটা বক্স, এটা একটা বক্স, উপরে যদি কাস্টিং হয় সেটা আরেকটা বক্স, 3টা বক্স এখানে ইউজ করা হচ্ছে। 3টা বক্সের জয়েন্টে দিয়ে লিকুইড মেটাল মুভ করানো হচ্ছে। কোনো সময় হরাইজন্টাল, কোনো সময় এই ধরনের অ্যাঙ্গুলার করা হয়, কোনো সময় উল্টা দিকে অ্যাঙ্গুলার করা হয়, এবং কোনো কোনো সময় আনফরচুনেটলি 3টা বক্স যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে পরে স্ক্রু সরাসরি লাগিয়ে না যায়, এদিক ওদিক সরে যায়। তো এই ধরনের জিনিস অলওয়েজ শুড বি অ্যাভয়েডেড। কোনো ধরনের সাইড এন্ট্রি যেন না হয়, কোনো ধরনের এই ধরনের মিসম্যাচ যেন না হয়, সেটা ব্যবস্থা করতে হবে। স্ক্রু শুড বি ওয়ান স্ক্রু, যেটা স্ট্রেট লাইন স্ট্রেট মুভ করছে। সো স্ক্রু ডিজাইনের মধ্যে আমরা যদি সামারি করি, তাহলে নাম্বার 1, ফর ইজি অ্যান্ড সেফটি অফ ডিজাইন, স্ক্রু শুড বি এ সিঙ্গল স্মুথ নিয়ারলি ভার্টিক্যাল tapered channel containing no connections or interruptions of any kind. The rate of filling of the mold cavity should be under absolute control with precision. যদি আমরা এইভাবে ডিজাইন করি তাহলে পরে rate of liquid metal entry in the horizontal channel will be controlled by the area of the screw. So যেহেতু নিচেরটা কম, সুতরাং নিচের screw bottom area will be the controlling factor to control the screw liquid metal velocity. And যেহেতু একটা জায়গা লিকুইড মেটালের ভেলোসিটি কন্ট্রোল করতেছে, সুতরাং আমরা যদি চেক করে দেখি যে হাই ভেলোসিটিতে লিকুইড মেটাল মুভ করছে, তো আমরা স্ক্রু বটমটা একটু বড় করে দিলাম। যদি দেখি ভেলোসিটি কমে যাচ্ছে, এটাকে আরেকটু চিকন করে দিলাম। তো আমাদের কাছে শুধুমাত্র একটা পয়েন্ট আছে কন্ট্রোলের জন্য, সো ইট ইজ ভেরি ইজি টু কন্ট্রোল দ্য লিকুইড মেটাল ভেলোসিটি। সো ইফ therefore the casting is found in practice to be feeling a little too fast or too slow, then the rate can be modified without difficulty by slight adjustment of the size of the screw. তো আমাদের এনশিওর করতে হবে এই ধরনের জিনিস যাতে না হয়, যাতে করে শুধুমাত্র একটা পয়েন্ট অফ দ্য স্ক্রু যাতে কন্ট্রোল করে ফিলিং সিস্টেম, এবং যাতে করে কোনো রকমের মিসম্যাচ যদি হয়, মিসম্যাচ বলতে মিন করছি
ফিলিং যদি ফাস্ট হয় আর স্লো হয় আমরা অ্যাডজাস্ট করতে পারি উইদিন মাচ এফোর্ট। সো ডিজাইন অফ দ্য স্ক্রু বেস এটা কেমন হবে? স্ক্রু আমরা বললাম ইট শুড বি টেপার্ড এবং ইট শুড বি স্লাইটলি ওভারসাইজ এট দ্য টপ, যাতে করে লিকুইড মেটালের ফ্লো যেটা আছে ন্যাচারাল ফ্লো সেটাকে ফলো করে। বটমটার অবস্থা কি হবে? The point at which falling liquid emerges from the exit of the screw and execute a right angle turn requires special attention. কেন স্পেশাল অ্যাটেনশন হয়? কারণ এখানে আমরা বিভিন্নভাবে মিস্টেক করতে পারি। So this is one design যেখানে স্ক্রুটা এখানে পৌঁছলো, এখানে আমরা আরেকটা স্ক্রু বটম এক্সট্রা বটম ইউজ করছি, তারপরে এখানে হরাইজন্টালি মুভ করছি। এখানে জাস্ট একটা রাইট অ্যাঙ্গেল টার্ন দেওয়া হয়েছে, এখানে রাইট অ্যাঙ্গেল টার্ন, এই পাশে রাইট অ্যাঙ্গেল আছে, এখানে একটু বেন্ড করে দেওয়া হয়েছে, এখানে পুরোটাই বেন্ড করে দেওয়া হয়েছে। আর এখানে যেটা করা হয়েছে একটা বড় একটা রেক্ট্যাঙ্গুলার রানার আছে এবং রানারে একটা পাশে স্ক্রু দেওয়া হয়েছে, যাতে সেন্টারে না দেওয়া হয়েছে, এখান থেকে লিকুইড মেটাল ফল। সো বিভিন্ন ভাবে আমরা লিকুইড মেটাল মুভ করাতে পারি। দিস ওয়াজ দ্য মাচ কমন ওয়ান ছিল। এখানে উদ্দেশ্যটা যেটা ছিল, আমরা যখন এটাকে লিকুইড মেটাল ফ্লোর করব, নাম্বার ওয়ান এটা সরাসরি এখানে স্প্ল্যাশ করছে, তারপরে এখানে একটা বেন্ড হচ্ছে 90 ডিগ্রি, এখানে আরেকটা বেন্ড হচ্ছে 90 ডিগ্রি, এখানে আরেকটা বেন্ড হচ্ছে 90 ডিগ্রি। সো এই এতগুলো বেন্ড করার কারণে লিকুইড মেটালের ভেলোসিটি উইল বি গেট রিডিউসড। সো দ্যাট ওয়াজ দ্য আইডিয়া হোয়াইল ডিজাইনিং দ্য সিস্টেম। এখন প্রবলেম যেটা দাঁড়ালো সেটা হলো, ওকে ওই প্রবলেমটিকে পরে বলি। এটা ডিজাইন করার সময় তাহলে কি বলেছিল আমাদের, অ্যাভয়েড ইনিশিয়াল স্প্ল্যাশিং, এখানে যে স্প্ল্যাশিংটা হচ্ছে এবং এই স্প্ল্যাশিং এর কারণে লিকুইড মেটালের যে ড্রপলেট যেগুলো আছে সেগুলো সরাসরি রানার মধ্যে ঢুকে যাচ্ছে। সামটাইমস আমরা চোখের প্রয়োজন পড়ে। চোখ কথা কেন বলেছি? চোখের কথা বলেছি আমরা যদি আমরা ভেলোসিটিকে কন্টেইন করতে চাই, কোন একটা জায়গায় যদি আমরা যে জায়গাটা ভেলোসিটিকে কন্ট্রোল করে সেই জায়গাটা ছিল চোখ। তো আমরা যদি চোখের প্রয়োজন করে, পার্টিকুলারলি স্পেশালাইজ সিস্টেমে, আমরা প্রেসারাইজ সিস্টেমে চোখ দিয়েছিলাম এরপরের থেকে ভেলোসিটিকে মানে যে লাস্ট পয়েন্ট যেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। সো রানিং সিস্টেমের মধ্যে কোনো জায়গায় যদি চোখ লাগে তাহলে চোখের প্রোভাইড করা, আমার এখানে ছবি দিচ্ছি এখন দিলে একটু পরে দেবো। আরেকটা হলো যে রেজিস্ট্যান্স টু ব্যাক ফিলিং, টু সাম ডিগ্রি যাতে ব্যাক ফিলিং করা যায় এই স্ক্রুটা ভরার কারণে, ভরার জন্য সেটা যাতে অ্যালাউ করে। সো এই তিনটা জিনিসের কারণে আমাদের এখানে ওয়েল প্রোভাইড করছি। একটা হলো অ্যাভয়েড স্প্ল্যাশিং, স্প্ল্যাশিং যে সরাসরি যাতে না যায়, চোখ যদি লাগে তাহলে চোখ দেওয়াটা ব্যবস্থা করা, আর ব্যাক ফিলিং কিছুটা যদি করতে পারা যায় সেটা করা। এবং তার কারণে এই ধরনের ওয়েল দেওয়া হয়েছিল। এবং ওয়েল ডিজাইন করার সময় আমরা বলি ডিজাইন যেটা করি সেটা হলো এইখানকার যে ডাইমেনশন, তারপরে স্ক্রু এক্সিটের যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশনটা ডাবল হবে হলো এই ওয়েলের নিচেরটা। বুঝতে পারছো? সো স্ক্রু এক্সিটের ডাইমেনশন যদি ডি হয়, ওয়েলের নিচের ডাইমেনশন হবে টোয়াইস ডি। রানারের হাইট যদি এল হয়, ওয়েলের হাইট হবে টোয়াইস এল। তাহলে এইটা কতটুকু হবে? এইটা হলো বানানোর জন্য যতটুকু টেপার লাগে ততটুকু। তার মানে সাধারণত 1 থেকে 2 ডিগ্রি টেপার করা হয়, সো 1 থেকে 2 ডিগ্রি এটা বড় হয়। আদারওয়াইজ দিস ইজ দ্য ডিজাইন প্যারামিটার, এইটা ডাবল, আর দিস ইজ দ্য ডিজাইন প্যারামিটার, এটা ডাবল। সো সাধারণত এইভাবে স্ক্রু বেসটাকে সাইজ করা হয়। রিসেন্টলি এক্স-রে রেডিওগ্রাফি করে আমরা দেখেছি যে যদি এই ধরনের ওয়েল প্রোভাইড করে তাহলে বেসিক্যালি কোনো লাভ হয় না। লাভ হয় না কেন? The additional volume create an opportunity for additional surface turbulence. And আরেকটা জিনিস ঘটে সেটা হলো যে লিকুইড মেটাল যখন এখানে মুভ করে, এই আমরা বলছি 90 ডিগ্রি বেন্ড করা, এই 90 ডিগ্রি বেন্ড করার ফলে এখানে জাস্ট একটা বিয়ারিং এর মতো এখানে ঘুরতে থাকে লিকুইড মেটাল। এবং লিকুইড মেটাল ঘুরে ঘুরে যখন এখানে যায়, যার ফলে যখন এটা মুভ করে স্মুথলি ঘুরতে ঘুরতে যখন মুভ করে, ভেলোসিটি বরং আরো বেড়ে যায়। সো এই ধরনের প্রবলেমটা দেখা গেছে। এবং স্ক্রু রানার জাংশন ন্যাচারালি যার কারণে যেটা করা হয়েছে সবচেয়ে ভালো হয় যদি সিম্পল আমরা একটা টার্ন ইউজ করি। এখানে ছবি যেটা দিয়েছিলাম,
জাস্ট এই ধরনের একটা, ফরগেট অ্যাবাউট দিস ওয়ান। আমরা জাস্ট সিম্পল একটা টার্ন ইউজ করব, লিকুইড মেটালের চ্যানেল ফ্লোটা জাস্ট যেভাবে আসতেছে জাস্ট 90 ডিগ্রি বেন্ড, একটা রেডিয়াস, একটা গ্রেড একটা রেডিয়াস দিয়ে এটাকে আমরা বেন্ড করে দেব, যাতে করে এই স্প্ল্যাশিং ক্ল্যাশিং এখানে কোনো কিছু যদি না হয়, এখানে যে ভেলোসিটিতে আসতেছে সেই ভেলোসিটিতেই এর মধ্যে চলে যাবে। So the high surface tension of the liquid metal assists that in retaining the integrity. So এর মধ্যে কোনো রকমের স্প্ল্যাশিং আর হবে না। Velocity of the metal runner is decreased by friction about 20%. So this is the another benefit. যেহেতু লিকুইড মেটাল মুভ করতেছে, বাই ফ্রিকশনে নরমাল যে রিডাকশন যেটা হয় সেটাও আমরা এখানে অ্যালাউ করছি। ওখানে যে জাস্ট একটা রোটেশনের মাধ্যমে ভেলোসিটি ইনক্রিজ করছে সেটা যাতে না হয়। সো রেডিয়াস আমরা যেটা দেব সেটা কেমন রেডিয়াস দেব? লিকুইড মেটালের ফ্লো সাধারণত এই ধরনের হয়। তো এই সমস্ত জায়গায় নেগেটিভ প্রেসার জোন ক্রিয়েট করে ভেনা কন্ট্রাক্টর হয়, যেটা নট অ্যালাউয়েবল। তো আমরা যেটা করব যে এইখানকার যে ডায়ামিটার যেটা আছে, তার মানে স্ক্রু এক্সিটের যে এন্ট্রি এক্সিটের যে ডায়ামিটার যেটা আছে সেই ডায়ামিটারেই আমরা চেষ্টা করব বেন্ড করতে। আর সবচেয়ে ভালো হয় যদি রেডিয়াসটা ডায়ামিটারের ডাবল হয়। তো আমরা আর একটা ওয়াইড করে একটা বেন্ড করছি, যাতে করে কোনো রকমের অপরচুনিটি না থাকে এখানে লিকুইড মেটালের ভেলোসিটি ইনক্রিজ করার জন্য। তো সিম্পলি এটাকে একটা গ্রেড বেন্ড করে লিকুইড মেটালের ফ্লোটাকে হরাইজন্টালি নিয়ে যাওয়া। সো আমরা চেষ্টা করব এই ধরনের ডিজাইন করার জন্য পরবর্তীতে। আর চোখের কথা যেটা বলেছিলাম, যে প্রেসারাইজ সিস্টেমে চোখ প্রভিশন দেওয়ার ব্যবস্থা করা হয়, নানানভাবে চোখ দেওয়া হয়। জাস্ট এই ধরনের একটা জিনিস এখানে এক হতে পারে যে পুরো ক্রস সেকশনটা রিডিউস করা, অথবা হতে পারে এখানে এই ধরনের একটা একটু দূরে সরিয়ে নিয়ে একটা রিডিউশন করা। এটা হলো আমরা যদি সাইড ভিউ দেখি তাহলে এই ধরনের বেসিক্যালি জিনিসটা এরকম। সো আমরা যেহেতু প্রেসারাইজ সিস্টেম ইউজ করব না, সেই ধরনের চোখ আমরা মোটেই অ্যালাউ করব না, কারণ জানি চোখ দিয়ে এখানে ভেলোসিটি সবচেয়ে বেশি। সো এখানে যতটা ভেলোসিটি না ছিল তার চেয়ে বেশি ভেলোসিটি এখানে হবে। সো ইট উইল বি এ জেটিং অ্যাকশন হবে, হাই ভেলোসিটিতে লিকুইড মেটাল যাবে এবং মোর উইল ড্যামেজ মোর দ্য রানিং সিস্টেম অফ লিকুইড মেটাল ফ্লো। তো আমরা এটা সবসময় অ্যাভয়েড করবো। সো উইল নট প্রোভাইড এনি কাইন্ড অফ চোক ইন দ্য সিস্টেম, আমরা জাস্ট সিম্পল রেডিয়াস করে নিয়ে যাব। So this is about our today's class. আমরা যদি সামারি করি, এটাকে সরিয়ে ফেলাই, স্টপ শেয়ার। তাহলে আমরা আজকে যেটা করলাম সেটা হলো আমরা পোরিং বেসিন এবং স্ক্রুটাকে ডিজাইন করলাম। পোরিং বেসিন ডিজাইন করার সময় আমরা বলেছি যে সাধারণত মোস্ট কমন মেথড, ভেরি ইজি টু ফ্যাব্রিকেট, সেটা হলো একটা কনিক্যাল কাপ। ফাউন্ড্রিতে ছোট কাস্টিং এর বেলায় ইভেন কোনো কিছু দিতে হয় না, স্ক্রু যেটা করা হয়েছে সেই স্ক্রুটার মধ্যে দেখবে হাত দিয়ে এরকম গোল করে দিচ্ছে, জাস্ট একটু এরিয়াটা বড় করে দিচ্ছে, একটা কাপের মতো করে দেওয়া হচ্ছে। তো এই ধরনের কনিক্যাল কাপ যদি আমরা ইউজ করি তাহলে এটা অ্যাডভান্টেজের কথা বলেছি, যে এটা ভেরি ইজিলি ফ্যাব্রিকেট করা যায়, ইভেন মেকানিক সিস্টেমে আরো ইজিলি ফ্যাব্রিকেট করা যায়। কিন্তু প্রবলেম যেটা হলো যে আমরা যে লিকুইড মেটাল যেটা ঢালি সেটা সরাসরি স্ক্রুর মধ্যে চলে যাচ্ছে, এবং সরাসরি স্ক্রুর মধ্যে চলে যাওয়ার কারণে আমরা এই লিকুইডের মধ্যে যত রকমের ইম্পিউরিটি আছে, স্ল্যাগ, ব্রস, গ্যাস ইত্যাদি যা আছে সব এটা ভিতরে ঢুকে যাচ্ছে। এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। এটা এক নম্বর। দুই নম্বর হলো যে এই কনিক্যাল কাপের নেচারের কারণে পোর আর কোন জায়গায় পোর করবে, ঢালবে, টার্গেট করবে কোথায়, এটা কি কোডিং এর স্ক্রুর সেন্টারে করবে নাকি সাইডে করবে? সাইডে করলে পরে এক ধরনের হবে, এখানে বাড়ি খাবে, এখানে একটা একটা স্প্ল্যাশিং হবে। সেন্টারে যদি করে একদম সোজা লিকুইড মেটাল স্ক্রুতে চলে যাবে। এজ এ রেজাল্ট এই কনিক্যাল কাপে তাহলে কোনো পারপাসই হলো না, এটা কোনো কিছু থাকলো না। তো সরাসরি লিকুইড মেটাল ভিতরে চলে যাবে, বা যেহেতু এটা পুরোটা ভরলো না, কোনোভাবেই এটা ভরবে না, কখনোই ভরতে পারবে না। না ভরতে পারার কারণে সবসময় বাতাস চাকরির ভিতরে ঢুকে যাবে। সো conical cup is always should be avoided. শুধুমাত্র দোজ কাস্টিং যেগুলো ভেরি স্মল ইন সাইজ, এবং আমরা পোর করতেছি একদম মানে কনিক্যাল কাপের মাথায়, যেহেতু অল্প লিকুইড লাগবে আমরা একটা কাপে করে নিয়ে জাস্ট মাথার মধ্যে ঢেলে দিতে পারি। সো হাইট অফ দ্য ফল ইজ ভেরি স্মল, এজ এ রেজাল্ট ড্যামেজ ক্যান বি মিনিমাইজ। তো এই ধরনের ক্ষেত্র ছাড়া বাকি সব কেসে আমরা পোরিং
করার সময় কনিক্যাল কাপ অলওয়েজ 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 অ্যাভয়েড করব। তো আমরা যেটা ইউজ করব সেটা হলো এক ধরনের পোরিং বেসিন। পোরিং বেসিনের মধ্যে যেহেতু আমরা একটা সাইডে পোর করছি, সরাসরি একটা অফসেট থাকছে, সরাসরি পোর করছি না, সেটা একটা বেনিফিট। আরেকটা হলো এখানে আমরা স্টেপ যেহেতু করেছি, অ্যাজ এ রেজাল্ট লিকুইড মেটাল সময় কিছুটা পাচ্ছে, এই স্প্লিট সেকেন্ড একটা টাইম পাচ্ছে, যে সেকেন্ডের মধ্যে লাইটার ফেজগুলো উপরে বেশি ওঠার চান্স পাচ্ছে। এবং আমরা বাই ইউজিং স্টপার আমরা এটাকে ফিল করার চান্স দিতে পারি যাতে করে স্ল্যাগ গুলো উপরে বেশি ওঠে, এবং দেন বাই রিমুভিং স্টপার আমরা জাস্ট লিকুইড মেটাল নিচ থেকে ফ্লো করাতে পারি। তো এটা ভেরি ইজিলি ফুল করা যায়, যার কারণে আমাদের লিকুইড মেটাল কেবলমাত্র লিকুইড মেটাল নিচে দিকে মুভ করার চান্স থাকে। তো আমরা অলওয়েজ চেষ্টা করব পোরিং বেসিন ইউজ করার। যদিও এটা ওভারসাইজ, আমরা এটাকে সামহাট মিনিমাইজ করতে পারি বাই ইউজিং এ স্লিমলাইন ডিজাইন। দেন আরেকটা কথা যেটা বলেছি সেটা হলো স্ক্রু ডিজাইন করার সময় আমরা স্ক্রুটাকে এমন ভাবে ডিজাইন করব যাতে করে লিকুইড মেটালের ফ্লোটাকে এসে ফলো করে, যার জন্য আমরা টেপার ইউজ করব। এবং শুধু টেপার ইউজ করলে চলবে না, আমরা মাথাটাকে 20% এনলার্জ করে দিব যাতে করে এক্স্যাক্টলি ফ্লোটাকে ম্যাচ করে। ওভারসাইজ কখনোই করব না, কারণ ওভারসাইজ করলে পরে লিকুইড মেটাল অলওয়েজ উইল বি ড্যামেজড, এবং কাস্টিং এর সাইজ ফাইনাল কাস্টিং দেখে আমরা বুঝতে পারি যে ওভারসাইজ হয়েছে কিনা। বেস যখন আমরা ডিজাইন করব, স্ক্রু বেস ডিজাইন করার সময় মাঝে মাঝে ওয়েল দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আগে সব কাস্টিং আমরা ওয়েল ডিজাইন করেছি, এখন আমরা ওয়েল দেব না, কারণ ওয়েল দিলে পরে দেখা গেছে রিয়েল টাইম এক্সরে করে অ্যাকচুয়ালি যখন দেখা গেছে যে লিকুইড মেটাল ওখানে একটা টার্বুলেন্ট মোশন, একটা সার্কুলার মোশন করে, এবং সার্কুলার মোশন করার কারণেই ভেলোসিটি ইনক্রিজ করে। সো যে ভেলোসিটি নামলো তার চেয়ে বেশি ভেলোসিটিতে এটা আরো মুভ করে। সো দিস ইজ ব্যাড। আমরা এটাকে দেব না, আমরা জাস্ট লিকুইড মেটাল স্ক্রু স্ট্রিম লাইন, যে লিকুইড মেটালের লাইন যেটা আছে সেই লাইনটাকে ফলো করবো। সো আমরা একটা জাস্ট একটা বিউটিফুল রেডিয়াস একটা বেন্ড দেব যাতে করে লিকুইড মেটালের ফ্লো এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবে চলে যায়। এবং বিকজ সে ফ্লোটাকে কন্টেইন করা হচ্ছে, ফ্লো যাতে টার্বুলেন্ট হচ্ছে না, সুতরাং বাই ফ্রিকশন ভেলোসিটিকে আরেকটু কমার একটা চান্স থাকে, অপরচুনিটি থাকে। So this is all about today's class. আমরা ডিজাইন বলতে যেটা মিন করছি এক্সাক্ট ডিজাইন, আমরা সেটা না করে আমরা বেসিক প্রিন্সিপালটা আমরা আজকে করলাম যে কি ধরনের হওয়া উচিত। এক্সাক্ট ডিজাইন যেটা আছে সেটা আমরা কেস স্টাডিতে আমরা দেখবো। একটা টিপিক্যাল কাস্টিং নিয়ে কমপ্লিট ডিজাইন যখন করব তখন দেখবো যে ভ্যালু আলটিমেটলি দাঁড়ায়। এখন আমরা বললাম যে কি ধরনের হওয়া উচিত এবং কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল করা উচিত প্রত্যেকটা এলিমেন্ট ডিজাইন করার সময়। ওকে, এনি কোয়েশ্চেন? স্যার, বেস ডিজাইন করার সময় আমরা যে গ্র্যাজুয়াল কার্ভেচার দিচ্ছি নিচের দিকে, ওখানে ভ্যালু ওয়াজ আর, যে the radius of the curvature should be twice diameter at exit. So এই ভ্যালুগুলো কি এমপিরিক্যাল? এগুলো কি স্যার এক্সপেরিমেন্টাল বা এমপিরিক্যাল, যে আমি r is equal to 2d ধরে নিচ্ছি as a standard? এটা হলো যে মানে এই বেন্ডটা কত ভালোভাবে করা যায়। বেন্ডটা যত বড় করা যায়, তুমি বেন্ডটা তো জাস্ট 90 ডিগ্রি করে সিম্পল একটা স্মল একটা বেন্ড দিতে পারো, সেই বেন্ড তো কাজে লাগবে না, ওটা অলমোস্ট 90 ডিগ্রি হয়ে যাবে। সেই জন্য বেন্ডটা একটা জেনারেস একটা বেন্ড দিতে হবে। এবং জেনারেস বেন্ডটা হলো বলছে যে যদি আর বেন্ডের যে রেডিয়াস আর যেটা আছে সেটা স্ক্রু এক্সিটের যে ডায়ামিটার আছে সেটা ডাবল যদি হয় তাহলে বেস্ট হয়। ঠিক আছে, অল দিস আর এক্সপেরিমেন্টালি কি বলে এটাকে করা হয়েছে, এবং রিয়েল টাইম এক্সরে রেডিওগ্রাফি দেখে মিনিমাম ড্যামেজ কোনটায় হয় সেটা চেক করে তারপরে করা হয়েছে। ওকে, তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করি। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আপনি যে কয়েকটা ডিজাইন দেখিয়েছেন, কয়েকটা ফল্টি ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে তোমার কথা শুনতে পারা যাচ্ছে না, কথা শুনতে পারা যাচ্ছে। স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। স্যার কয়েকটা ক্ষেত্রে দেখাতে যায় যে ফল্টি ডিজাইনের ক্ষেত্রে স্ক্রুয়ের মিড পয়েন্ট থেকেই মাঝে মাঝে যে রানার টানা হয় বা ওখান থেকে ফ্লো এক্সট্রাক্ট করে নেওয়া হয়, এরকম ডিজাইন স্যার কোন ক্ষেত্রে করা হতো? এটা করা হতো হলো মনে করো বড় কাস্টিং, মানে বড় কাস্টিং তুমি কত বড় চিন্তা করতে পারো, মনে করো 5 টন 10 টনই কাস্টিং যেগুলো আছে ভেরি হাই, ঠিক আছে, এই ধরনের বড় কাস্টিং যখন করে
তখন শুধু নিচ থেকে এক জায়গা থেকে ফ্লো করাটা ইজ নট ফিজিবল। কারণ শুধু একটা জায়গা থেকে যদি ফ্লো করাই তাহলে অনেক অনেক সময় লাগবে, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, ইভেন 40 মিনিট, 45 মিনিট লাগে এই পুরা মোল ক্যাভিটি ভরার জন্য। ঠিক আছে, মনে করো 5 টন কাস্টিং। সেই জন্য তারা চেষ্টা করে যে কয়েক জায়গা থেকে এন্ট্রি দেওয়ার জন্য। এবং এই এন্ট্রি যেহেতু স্ক্রু হাইট অনেক বড়, তো স্ক্রু হাইটের মধ্যে কয়েক জায়গা থেকে লিকুইড মেটাল ফল করায়। ঠিক আছে, এবং খেয়াল করো এই আমরা যখন ডিজাইন করবো তখন আরো আরো বুঝতে পারবা তখন বেটার করে। এটার মূল কাজটাই হলো, তার মানে যখন ডিজাইন করা হয় এই রানিং সিস্টেম, যদি তুমি সায়েন্স ফলো না করো তাহলে পরে প্রধান চিন্তা হলো যে কত তাড়াতাড়ি মোল্ড ফিল করি। এটা হলো মেইন, মানে যে পোর করে পোরারে মেইন কনসার্ন কত তাড়াতাড়ি মোল্ড ভরে ফেলতে পারে। এবং এই জন্যই বিভিন্ন জায়গা থেকে করে, এবং এই জন্যই কয়েকটা এন্ট্রি দেয়, যে স্ক্রুর মধ্যে বিভিন্ন লাইনের থেকে লিকুইড মেটালকে মোল্ডের ভিতরে ঢোকায়। That's the only reason providing different kind of exit throughout the screw. এছাড়া আর কোনো বেস নাই। এখন তুমি যদি সায়েন্স যদি ফলো করো তাহলে আমরা বলছি যে ইউ শুড অ্যাভয়েড ইট, কারণ এটা আলটিমেটলি ডাজন্ট হেল্প ইন দ্য কোয়ালিটি অফ দ্য কাস্টিং। তবে এগেইন এটার বেনিফিট যদি বলি, একটু মানে পজিটিভ কথা যদি বলি, একটা মানে কি বলবো এটাকে, 5 টন একটা কাস্টিং, হিউজ কোয়ান্টিটি অফ কাস্টিং, এবং সেইখানে যদি বিভিন্ন এন্ট্রি থেকে যদি লিকুইড মেটাল ফল করে তাহলে পরে আমরা বলছি যে টার্বুলেন্স হতে পারে, ভিতরে ইম্পিউরিটি মিক্স আপ হতে পারে, ফাইন, কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়াল করো টোটাল সলিডিফিকেশন টাইম অফ দ্য কাস্টিং কত? মোর দ্যান 1 আওয়ার, 1 ঘন্টা 2 ঘন্টা। সো 1 ঘন্টা 2 ঘন্টা ধরে যদি লিকুইড মেটাল মানে এই লিকুইড অবস্থায় থাকে তাহলে পরে এই যে অক্সাইড, ড্রস, বিভিন্ন ধরনের গ্যাস এটা ভিতরে মিক্স আপ হয়ে যাচ্ছে, সব কিছুরই চান্স থাকে আস্তে 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 ফ্লোট করার, যতক্ষণ পর্যন্ত লিকুইড আছে। যেহেতু সলিডিফিকেশন হচ্ছে 1 ঘন্টা ধরে, তার মানে 1 ঘন্টা সময় আছে এই অক্সাইড গুলোকে উপর দিকে ভেসে ওঠার। এবং আনলেস দ্য লিকুইড মেটাল ইজ ভেরি থিক, viscous, liquid metal, these oxides will have chance to float. ঠিক আছে, সো এইটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যে বড় কাস্টিং গুলো টার্বুলেন্স গুলো সাম ডিগ্রি সহ্য করতে পারে, কারণ লম্বা সময় ধরে তারা সলিডিফাই হয়, সো এটা চান্স থাকে এসকেপ করার জন্য। কিন্তু যদি একটা মিডিয়াম সাইজ কাস্টিং 200-250 কেজি ম্যাক্সিমাম, এই ধরনের কাস্টিং যদি হয় তাহলে এদের সলিউশন টাইম কম, এবং সেই সমস্ত ক্ষেত্রে টার্বুলেন্সটা গ্রেটলি এফেক্ট করে। এবং ইউ শুড নট ইউজ এই বিভিন্ন ধরনের কি বলে এক্সিট ফ্রম স্ক্রু থেকে এই ধরনের এক্সিট কখনোই যাওয়া ঠিক হবে না। ঠিক আছে, তুমি স্যার বুঝতে পারলাম। ঠিক আছে, আজকে আমরা শেষ করি।